আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা যে আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল এবং বাতিল করে সংবিধান সংশোধন করেছিল, সেই বিষয়টা এখন পাল্টে গেছে। গত বৃহস্পতিবার 20 নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত তারা 14 বছর আগের যে রায়টা ছিল, বিচারপতি ABM খায়রুল হক যে রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না, সেই রায়টাকে বাতিল করে দিয়েছে। সেই রায়টা কিন্তু সর্বোচ্চ আদালত থেকেই হয়েছিল, আপিল বিভাগ থেকেই হয়েছিল। সেই আপিল বিভাগের রায়টা আবার বর্তমানে যে আপিল বিভাগ আছে সর্বোচ্চ আদালতের, সেই আপিল বিভাগের বিচারকরা আপিলে পূর্ণ বেঞ্চ মানে সর্বসম্মতিক্রমে বাতিল করে দিয়েছে। আগের যে রায়টা, যেটা 2011 সালে হয়েছিল, সেই রায়ে 7 জন আপিল বিভাগের 7 জন বিচারপতির মধ্যে 4 জন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার দরকার নেই, থাকবে না। আর 3 জন বলেছিলেন যে এটা থাকার দরকার আছে। সেরকম সংখ্যাগরিষ্ঠ রায়ে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার 7 জন বিচারকের 7 জনই বলেছেন যে ওই যে বাতিল করে দেওয়া হয়েছিল 2011 সালে, সেই বাতিলটা ঠিক হয়নি। আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকা দরকার। আমাদের দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চালু রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা থাকা দরকার। গত আওয়ামী লীগের এই 2011 সাল থেকে 2024-এ তারা দেশ ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত, সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময়টা দেশের প্রায় সকল বিরোধী দল, আওয়ামী লীগ, তার সঙ্গে যারা জোট এবং জাতীয় পার্টি, এই সমস্ত দল ছাড়া আর সকল রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য। এবং আমি নিজেও বহুবার বলেছি যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে, এটা তুলনামূলকভাবে সবচেয়ে ভালো নির্বাচন পদ্ধতি। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে আমরা একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন পাই। এবং সেই হিসেবে আমি এটাও বলি যে আমাদের দেশে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে 1991, 1996, 2001 এবং 2008 সালে। এর মধ্যে কিছু কম বেশি আছে, কিন্তু তারপরেও এই 4টা নির্বাচনটাকে আমি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করি। বাকি নির্বাচনগুলিকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না। 14, 18, 24 যেমন মনে হয় না, অথবা তার আগেও যে 88 অথবা 73 যে নির্বাচনগুলি হয়েছে, সেগুলোকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না। আমার ধারণা অনেকেরই তাই ধারণা। এবং আমরা এভাবেই দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসলে জনরায়টা প্রতিফলিত হয়। সেই যে অতি ভালো যে নির্বাচন পদ্ধতি, সেটাই সর্বোচ্চ আদালতের রায়ে এবার ফিরে এলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এটা কিন্তু আমার আগামী নির্বাচনটা, আগামী বছরের 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। আমার প্রশ্ন, কেন হবে না? এই প্রশ্নটা আমি করতেই চাই। বলা হচ্ছে তারপরে চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে, সেখান থেকে এটা চালু হবে, আগামী এই নির্বাচনে হবে না। আমি এই জিনিসটাই আমি কিন্তু আসলে বুঝতে পারি না, এবং আমি জানতেই চাই যে এটা কেন হবে না। আদালত অবশ্য বলেছে যে কিছু সাংবিধানিক ধারা উপধারা তারা নির্ধারণ করে বলেছে এই কারণে এটা এবার নয়, তারপরের থেকে হবে। বাট আমার প্রশ্নটা হলো, সংবিধানে যে ধারাগুলো উল্লেখ করে সেগুলো আমি আলোচনা করতে চাই না। আমি চাই না এই কারণে, এগুলি জটিল বিষয়, হয়তো দেখে দেখে আমি পড়তে পারি, আপনারাও বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি, এই যে বর্তমান সরকারটা আছে, তারা কি সংবিধানের সব ধারা মেনে চলে কি? চলে না। আমি তো নিজে বলি, যদিও সরকার নিজে দাবি করে তারা একটা সাংবিধানিক সরকার, কিন্তু আমি বলি এটা একটা জগা খিচুড়ি মার্কা সরকার। এই সরকার পুরো সংবিধান মেনে চলে না। সিম্পল অনেক উদাহরণ আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই সংবিধান, আমাদের আগের যে সংবিধান আছে, সেই সংবিধানে এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে বলা আছে। এই সরকার সেটা মানে না। এই সংবিধানে বলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি আপনার অফিসের প্রত্যেকটা মন্ত্রী, তাদের যারা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তাদের মাথার উপর সেই ছবিটা থাকতে হবে। আছে,
রাখে? রাখে না। তারা তো সেখান থেকে নামিয়েছেই। বিভিন্ন বিভিন্ন দূতাবাসে যে ছবিটা ওরা আছে ওইটাও নামাই দিচ্ছে, ওইটা তো নামাইছে, প্রেসিডেন্টের ছবি পর্যন্ত তারা দূতাবাস থেকে নামাই দিচ্ছে। তো এটা সাংবিধানিক সরকার হয় কিভাবে? আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই, কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে গণভোট হবে। যে অধ্যাদেশ কি ক্যাবিনেট, মানে গণভোটের জন্য এরকম অধ্যাদেশ ক্যাবিনেট বলতে পারে? রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারে? পায় না তো। এই সংবিধান বিরোধী কাজ। কিন্তু আপনারা বলছেন যে সময়ের প্রয়োজনে এটা করতে হয়েছে, চাহিদার জন্য, জনগণের চাহিদা, জনচাহিদার জন্য এই সময় জনগণের এটা চাহিদা, ওই যেটা করতে হয়েছে। ওকে, আমি মেনে নিচ্ছি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেনে নিচ্ছি। তো যদি আপনার ওক্ষেত্রে জনগণের চাহিদা হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই নির্বাচন থেকে চালু করাটা সময়ের চাহিদা যে নয়, এটা আপনি কী করে বুঝলেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রচণ্ড আত্মবিশ্বাস থেকে বলছি, আপনি আজকে এই যে সেটা গণভোট করেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার ব্যাপারটা জয়যুক্ত না হয়, তখন আপনি আমার সঙ্গে কথা বলেন। আপনি নিশ্চিত জানেন তাই হবে। এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকার, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং ওনার যারা উপদেষ্টা মণ্ডলী আছেন যারা, তাদের নাম ধাম কর্মকাণ্ড দেখার পর আমি নিশ্চিত, এরা যদি বলে যে কবে বিদায় হতে হবে, বলে যে কালকে বিদায় হন। এই হলো যে জনপ্রিয়তার অবস্থা। তারা আবার নির্বাচন করবেন। এরই মধ্যে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন, এবং উনি এবং ওনার বন্ধুবান্ধব যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করবেন, সেখানে তারা বাড়তি বাড়তি উনি ওনার মন্ত্রণালয় থেকে অনুদান দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। আবার উনি নির্বাচন করবেন, উনি এখনও উপদেষ্টা, এবং ওনার উপদেষ্টা থাকার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই এই সরকারের। তাহলে এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকবে? আমরা তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, গত আপনার 15 বছর, 14 বছর, 15 বছর যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে, বুকে রক্ত দিয়েছে যে দলগুলোর কর্মীরা, সমর্থকরা, সেই দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা উচ্চ আদালত কর্তৃক স্বীকৃত হওয়ার পরও তত্ত্বাবধায়ক সরকার চায় না। তারা এই দাবিটা তোলে না। কেন তোলে না? তোলে না এই কারণে তারা ডক্টর ইউনূসের সরকারকে চটাতে চায় না। তারা মনে করে যদি ইউনূস সরকার চটে যেয়ে আবার নির্বাচন না দেয়, মানে তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হলে কার লাভ? পলিটিক্যাল পার্টিগুলোর লাভ না কার লাভ? আমি জানি না কার লাভ। আমি এটুকু জানি যে জনগণের লাভ। জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায়। তো জনগণ যেটা চায় তার জন্য জনগণকে আরো 5 বছর অপেক্ষা করতে বলছেন কেন আপনারা? আপনারা কিসের রাজনৈতিক দল রে ভাই? আমি বিএনপি অথবা আমি জামায়াতে ইসলামী অথবা এনসিপি অথবা গণ অধিকার পরিষদ, আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করছি, আপনারা কিসের রাজনৈতিক দল? আপনারা কার জন্য রাজনীতি করেন? ভাব দেখে মনে হচ্ছে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করার জন্য রাজনীতি করেন। ভাব দেখে মনে হচ্ছে আপনারা ডক্টর ইউনূসকে খুশি করার জন্য রাজনীতি করেন। আপনাদের রাজনীতিতে জনগণ কোথায়? আপনি জিজ্ঞাসা করেন, আপনি যে কোনো একজন এলাকায় যে জিজ্ঞাসা করেন, ভাই আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান? দেখেন আপনি কি জবাব পান। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আপনারা দাবি তুলছেন না কেন? যদি দাবি না তুলেন, এরা তো আরাম পেয়ে গেছে, এরা আরো 3 মাস 4 মাস থাকবে মহানন্দে, কেন তুলছেন না? প্রিয় দর্শক, আপনাদেরকে ভাবতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা ভাবুন যে যদি তত্ত্বাবধায়ক সরকারটাই সবচেয়ে ভালো পদ্ধতি হয়ে থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, তাহলে আপনারা কি চান না আসন্ন নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি হোক? চান না আপনারা? ওই যেটা চান, তাহলে এটা কেন এখনই হবে না? কেন এর জন্য আমাকে 5 বছর অপেক্ষা করতে হবে? আমি তো মনে করি যে 5 বছর পর এটা নাও থাকতে পারে। যখন 2008-এ নির্বাচনটা হচ্ছিল, তখন যারা ভোট দিয়েছিলেন তারা কি কেউ চিন্তাও করেছিলেন যে 2014-তে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না? কেউ চিন্তা করেন নাই। কেউ থাকেনি তো পরে। আওয়ামী লীগ তো রাখেনি। আওয়ামী লীগের এত সংখ্যাগরিষ্ঠ ছিল, তা রাখেনি, বাতিল করে দিয়েছে। আগামী যে বাতিল হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে?
আমি এখন পাচ্ছি আদালত বলছে এটাই লজিক্যাল, সবাই বলছে এটাই লজিক্যাল, কিন্তু তারা কেউই আবার এখন চায় না, আরো 5 বছর পরে চায়। 5 বছর পরে আপনি থাকবেন না কে থাকবে তার কি গ্যারান্টি আছে? তখন যারা ক্ষমতায় আসবে তারা রাখবে কি রাখবে না কি গ্যারান্টি আছে? জনগণ এখন যেটা পেয়েছে 5 বছর পরে সেটা ভোগ করতে হবে, এটা কেমন কথা? যেমন আপনাকে একটা উপহার দেওয়া হলো, যেমন আপনাকে একটা জামা উপহার দেওয়া হলো, অথবা একটা পাঞ্জাবি উপহার দেওয়া হলো, দিয়ে বললো দিলাম বটে কিন্তু 5 বছর পরে পড়বা। কেন ভাইয়া? 5 বছর পরে আমি নাও থাকতে পারি। আমি এখনই কেন সর্বোত্তমটা পড়বো না? আমি এখনই কেন সর্বোত্তম পদ্ধতিতে ভোট দেবো না? সংবিধানে নাই, সংবিধানে তো অনেক কিছুই নাই, আপনি তো করছেন, এটাও করেন, এটাও করেন। আমি মনে করি এই বিষয়টাকে এই লজিক্যালভাবে, এইভাবে লজিক দিয়ে, যুক্তি দিয়ে, ওই সংবিধানে দোহাই দিবেন না। দোহাই দিবেন না কেউ নাই, যদি দোহাই দেন তাহলে আপনাদেরকে আমি দোহাই দেবো, তাহলে আপনি গণভোট করতে পারবেন না। গণভোট সংবিধানে নাই, করতে পারবেন না। করছেন কেন? ডক্টর ইউনূসকে খুশি করার জন্য নাকি বলেন? মাথার পিছন থেকে বঙ্গবন্ধুর ছবি নামাইছেন কেন? বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে অস্বীকার করছেন কেন? ওই মাহফুজ আলম আর নাহিদ ইসলামকে খুশি করার জন্য? বলেন। আপনাদের সংবিধানটাকে বাতিল করেন না, স্থগিত করেন। যদি আপনার সংবিধানটাকে স্থগিত করতেন আমার কোনো আপত্তি ছিল না, আমি কিন্তু এগুলো ধরতাম না। আমার বক্তব্যটা হলো যেটাকে আপনি স্বীকার করছেন সেটাকে আপনি মানছেন না কেন? আমি কিন্তু এই জায়গাটা ধরছি। আর যদি এইটাই যদি পদ্ধতি হয় যে ভালোর জন্য ওই বইটা, ওই সংবিধানটা অনেক ফল্টি, অনেক ঝামেলা আছে, ওর সব আমরা মানবো না, যদি এটাই আপনি বলেন, তাহলে দুটো অপশন ছিল। একটা অপশন হলো এই সংবিধানটা আপনারা স্থগিত করতেন, যেরকম নাকি প্রতিবার সামরিক শাসক এসে স্থগিত করে দেয়, সেটা করতেন, কোনো আপত্তি ছিল না আমার। কিন্তু ওটা স্থগিত করবেন না, রাখবেন কিন্তু মানবেন না, তা হয় না। আর যদি কিছু কিছু মানেন, কিছু কিছু না মানেন, তাহলে এক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কেন মানার অজুহাত দিচ্ছেন? আমি মনে করি এটা সুরাহা হওয়া দরকার। এবং আমি এটাও মনে করি আগামী নির্বাচন অতি অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া মানে ডক্টর ইউনূসের অধীনে না হওয়া। ডক্টর ইউনূসের এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদ খুব বেশি পক্ষপাতদুষ্ট উপদেষ্টা পরিষদ, এটাই মনে করি। যদি প্রমাণ চান আমি নানা রকম ঘটনা দিয়ে প্রমাণ করতে পারবো। প্রিয় দর্শক, আপনারাও দেখেন চারপাশে, বুঝতে পারবেন এই সংসদ, এই সরকার কিভাবে পক্ষপাতদুষ্ট। একটা পক্ষপাতদুষ্ট অধীনে আপনারা নির্বাচন করবেন সরকারের অধীনে, পরে দেখবেন এই পলিটিক্যাল। আসসালামু আলাইকুম। আজকে তারেক রহমান সাহেবের শুভ জন্মদিন। শুভ জন্মদিন তারেক রহমান সাহেব। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। ওনার বয়স হইল বোধহয় 61। আবার এদিকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের বয়স মনে হয় 67, 67 বা 68 এরকম হবে। এই দুজনের মধ্যে বয়সের তফাৎ 6 কি 7 বছরের হবে, হিসাব করলে 7 বছরের হবে। কিন্তু দেখতে একদম ইয়াং কিন্তু তারেক রহমান সাহেব। আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে থাইকা ডাক্তার শফিকুর রহমান স্যারের পাকা দাড়ি মনে হয় অনেক সিনিয়র, তাই না? কিন্তু না, কাছাকাছি কিন্তু। আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন? লন্ডনের ওয়েদার, আমি ছিলাম ওইখানে মাত্র 1.5 মাস। হ্যাঁ, 1.5 মাসের মধ্যেই না আমার গায়ের রং একটু একটু ফর্সা হয়ে গেছিল ভাই। আর যখন বাংলাদেশে এসে নামলাম এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে, অনেক আগের ঘটনা কইতেছি ভাই, চারিদিক মনে হয় কি অন্ধকার অন্ধকার। কারণ কি জানেন? লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে, আর এখানে আমি এসে রাত্রে নামছি, সব অন্ধকার অন্ধকার মনে হয়। তারপরের দিন তো ভাই আমার চলাফেরার মধ্যে একটা ভাব চলে আসলো। হ্যাঁ, কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে, সরি, কারণ ওই 1.5 মাসে অভ্যাস হয়ে গেছিল। সভ্য দেশ তো, অন্যরকম দেশ, যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম। কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে, সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়ে। ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন? ওই গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ, এই ধরনের একটা কথা বলছে। মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না, মানে এটার মূল্যায়ন করে নাই, যার জন্য এটা সমালোচনা হয়েছে। আসলে কি এটা উনি এই কথাই বুঝাইতে চাইছে, না কৃষকের উন্নতি চাইছে? কিন্তু উন্নতির সঙ্গে
ওই যে গণভোট যদি জুইরা না দিত, শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই, তাদের বাজেট বাড়াইতে হবে, সেটা কিন্তু হাততালি পাইতো। কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়েও বেশি দরকার, মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের পেঁয়াজ আলু। আর গণভোটটা কি? গণভোটটার সাথে তো জড়িত জুলাই গণ অভ্যুত্থান, হ্যাঁ, শহীদদের রক্ত জড়িত। তো ওই রক্তটা যখন না চলে আসে, মানে এইটার চেয়ে এইটা বড়, তখনই সমালোচনা হয়। আচ্ছা, সমালোচনা তো উনি হজম করে, হ্যাঁ, খেয়াল করে দেখেন, ওনাকে নিয়ে দেখলাম কে জানি একটা কার্টুন আঁকছে, উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে, উনি মাইনা নেয়। যেমন আজকের যে জন্মদিন, উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবা না, উনি আগেই না করছেন। দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচই এগুলা করতে না করছে, ভালো করছে ভাই। কারণ কি জানেন, এগুলা করতে গেলে না আবার ওই যে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুর কোনো জন্মদিন বা মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে মার্কেটে ওইটা হয়, মুখে আর নামটা নিলাম না। কারণ কি জানেন, যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলা শব্দ মুখে নেই, অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে। এই শব্দগুলোই এমন হয়ে গেছে, এটা বললেই এখন অনেকে খেইপা যায় ভাই, হ্যাঁ, খেইপা যায়। যেমন খেইপা গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা, ওনারা খেইপা গেছে। আমি একটা জিনিস বুঝি না, যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট, উকিল, আইনের সাথে জড়িত, যেমন পুলিশ, র্যাব, মিলিটারি, ওনারা কেন রাজনীতির সাথে জড়িত হবে, তাই না? এই যে উকিলরা এসে একটা মামলা কইরা দিল, কি মামলা জানেন? যে মামলাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, জন্মদিনের আলোচনা কম, সবচেয়ে বেশি আলোচনা ওই মামলাটা নিয়ে। ওই মামলাটা কি? কোন এক ভাই ওই আলু কোটি টাকা দিয়া গাড়ি না কিনা, ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাহলে তো সেটারও উন্নতি হয়, মানে ওই গাড়ি কিনার দরকার নাই। এরা বাজেটটা বইলা দিল, এইটা নিয়ে কিছু উকিল যায় একটা মামলা করছে, কারণ ওরে খুঁজা বাইর করতে হইব, তো ওরে তো ভাই থানায় ঢুকাইতে হবে, মানে জেলখানায় ঢুকাইতে হবে। তো কারণ তার কত বড় সাহস, সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলে। এবং ওই উকিল বলতেছিল প্রেসের সামনে যে 18 কোটি মানুষের নেতা তারেক রহমান এবং আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কটূক্তি করার কারণে এই মামলাটা করছে। কি কটূক্তি? ওই যে 88 কোটি টাকা দিয়া গাড়ি কিনতেছে, এইটুকি হজম করতে পারলেন না। যাই হোক, মামলাটা খারিজ হয়ে গেছে। কি ভাই আপনি বলেন, যুক্তিটা কি? কত মানুষ কত রকম সমালোচনা করতেছে এই যে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টক শোতে। আমাদের স্যারের পায়জামার ফিতা নিয়ে প্রতিদিনই তো টানাটানি হয়, গত 1.5 বছর এইসব টক শোতে ওই পায়জামার ফিতা নিয়ে টানাটানি করতেছে না? কারো নামে মামলা দিছে, কাউকে হুমকি দিছে, কারো বাসায় গোয়েন্দা পাঠাইছে রাইতে উঠায় আনাবার জন্য। আগে যেটা হইতো একটা স্ট্যাটাস দিলেই তো ভাই, হ্যাঁ, রাত্রের বেলা ধইরা নিয়ে চলে যেত, তারপরে ফেরত দিত কি ফেরত দিত না এটা তো আপনারাই জানেন। শত শত আয়না ঘর কেন হইছে? কাদের রাখার জন্য? যারা ওই যে সমালোচনা করবে, যারা এসব প্রতিবাদ করবে তাদের জন্য। ওইটা তো প্রতিবাদ ছিল, সবাই করতেছে। দেখেন না এই যে শেখ হাসিনার বিচারটাও তো কেউ কেউ মাইনা নিতেছে না। বাংলাদেশের ভিতরে বৈশা বিভিন্ন মিডিয়াতে টক শোতে বলতেছে না 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 বিচারটা ঠিক হয় নাই। আবার কেউ কেউ বলতেছে এখানে স্বাধীনতার বিপক্ষের মানুষের বিচার হইছে, এখানে স্বাধীনতার পক্ষের মানুষের বিচারটা জায়েজ হয় নাই। আবার অনেকে এসে বলতেছে আমরা ক্ষমতায় গেলে, এটা কিন্তু দলের কথা না, আমি যদি ক্ষমতা যাই আর আমার দল যদি ক্ষমতায় যায়, এই রাজাকাররা কিভাবে এই দেশে থাকে দেইখানি মুখ। দেখা নিছে, শেখ হাসিনাও দেখা নিছে। দেখা নেওয়ার জন্য ভাই বহুত কিছু করছে চারিদিক থেকে। আরে গলায় ফাঁসি তো উনারে দেয় নাই, গলায় তের গলায়। আয় হায়, এত সহজে ছাইরা দিবে? দেখেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল একটা আছে, অপরাধ বিচার ট্রাইব্যুনাল। ওইটা কোথায় জানেন? ইতালিতে, রোমে। ওই কোর্টে মামলার রায়, এই যে হাজার হাজার পৃষ্ঠা, সবগুলো ওইখানে পাঠাইতেছে, অডিও ভিডিও যত রকম প্রমাণ আছে, রাজ সাক্ষীর প্রমাণ সহকারে। ওই উচ্চ আদালত মানে সমস্ত মানব অধিকারের বিচার যেখানে যেখানে হয় তাদেরও তো একটা হেড অফিস আছে। ওই হেড অফিসটা কোথায় জানেন? ওই যে ইটালির রোমে।
ওই আদালতে শেখ হাসিনা এবং ওই যে ডাকাত কামালকে ফেরত আনার জন্য আবেদন করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো লড়বে অন্য আইন। বর্তমান উপদেষ্টার মধ্যে যারাই আছে ভাই, হয়তো আপনারা অনেকে অনেক রকম সমালোচনা করবেন, অনেকের নামে অনেক কথা শোনা গেছে, কিন্তু ওনারা সবাই এই দেশপ্রেমিক ভাই। কারণ কি জানেন, ভালোর সাথে থাকলে ভালো হয়ে যেতে বাধ্য হয়তো ভাই। 10টা মূর্খের মধ্যে একজন পণ্ডিত লোককে আপনি বসায় দিয়ে আসেন, 1 মাস পর্যায়ে দেখবেন ওই পণ্ডিত লোকটা না মূর্খের মতো কথা বলতেছে। আবার 10 জন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, পণ্ডিত লোকের ভিতরে একজন মূর্খরে রাইখা চলে আসেন, দেখবেন সে পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ ভাই, মানুষকে যদি শিক্ষিতের মধ্যে ছাইরা দেন না, ওই লোকটা জ্ঞানী হয়ে যায়। কেন এই কথাটা? ভিডিও যারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা রিক্সার ছবি দেই, যে রিক্সার ছবিতে একটা যুবক এইভাবে পইরা আছে, তার এদিক দিয়ে রক্ত ঝরতেছে, আর এক রিক্সাওয়ালা ভাই, ওই যে মিজান রিক্সাওয়ালা, এইভাবে সিলুট দিছিল যে সেই মিজান সেই লাশটাই না নিয়ে যাইতেছে। কেন দিয়ে জানেন? এই ছেলেটি বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, আর ওই স্কুল অ্যান্ড কলেজে নিয়ে পড়ে, যার জন্য আমার বারবার মনে পড়ে গোলাম নাফিজের কথা, শহীদ গোলাম নাফিজ। আর এই শহীদ গোলাম নাফিজকে যে রিক্সাওয়ালা নিয়ে গেছিল, সেই রিক্সাওয়ালা ভাই এখন কোথায়? হ্যাঁ, মিজান সাহেব দাঁড়াইছে জানেন, এই যে মির্জা আব্বাস, যেখানে মনে হয় ঢাকা 8 বোধ হয়, ঢাকা 8 হয়, যাই হোক ঢাকা 8 নাকি একটু লেখা জানেন তো। এই যে মির্জা আব্বাস, হাই হেভি ওয়েট ক্যান্ডিডেট, ওর সাথে দাঁড়াইছে কে? সেই রিক্সাওয়ালা ভাই মিজান সাহেব। এইভাবে সেলুট দিছিল যে আজকে সে নমিনেশন নিল এবং তার কানে কানে কথা বলতেছে, মানে বুদ্ধি পরামর্শ দিতেছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার সম্বন্ধে একটা বক্তব্য রাখলো, রাইখা তারে মাইকটা দিল ভাই, সেও ভাই আর পরে সবাই সেলুট দিল। চিন্তা করেন পোলাপানের কাজ কিভাবে ভাই এন্টি মিসাইল বানায়। হ্যাঁ ভাই, আকাশেই ধ্বংস করে দিবে। তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই। কিরকম বুদ্ধি, কার সাথে কাকে দাঁড় করায় দিল, এই আসন নিয়ে অনেক আলোচনা হবে। কারণ পুরা মিডিয়া দেখবেন এদিকে ঝাঁপে আমাদের হিরো আলম, আর সাথে কে? ওই যে আরাফাত। আরাফাত হাই হাই এখন দাঁড়িয়ে রাখছে, আবার এদিক থেকে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রাখছে, আর চোরের মতো হয়ে গেছে তো চেহারা। পুরা বুঝাই যায় যে আল্লাহর কহর পইরা গেছে, আল্লাহর কহর। আরেকজন তো ভাই রাখছে ভাই রাইখা অন্যরকম চেহারা, মাথার টাক। যে লোকটা বলছিল বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী, কোন বুদ্ধিজ্ঞান আছে? ভারতে হচ্ছে মোদি, আমাদের হইল শেখ হাসিনা। ভারত আর বাংলাদেশ যদি স্বামী স্ত্রী বলি, তাহলে আসলে কি দাঁড়ায় বলেন আপনারা? পোলাপান এগুলা নিয়ে মিম বানাবে না, ট্রল করবে না? কেমন কথা? কোনো বুদ্ধি আছে? আসলে বিন্দু মাত্র বুদ্ধি নাই। শেখ হাসিনা তাও তো ভাই কুট বুদ্ধি ছিল, কিন্তু তার ছেলের আবার কিচ্ছু না ভাই, পুরাটাই গোবর, পুরাটাই গোবর। দেখেন বিভিন্ন মিডিয়া আইসা সে বক্তব্য রাখতেছে, ইন্টারভিউ দিতেছে। ইন্টারভিউতে কি বলে জানেন? জঙ্গি সরকার, বাংলাদেশ নাকি জঙ্গিতে ছায়া গেছে, মানে 15 মাসে বাংলাদেশের সবাই জঙ্গি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জঙ্গিদের নেতা, এরকম বক্তব্য সে দিয়েই যাচ্ছে বিভিন্ন চ্যানেলে। এর মানে কি জানেন? এর মানে হলো একটাই, বাংলাদেশকে জঙ্গি রাজ্য বললে তাদের বড় উপকারটা কি হয় জানেন? বাংলাদেশের আর কোনো ইয়াং ছেলে বিদেশে যাইতে পারবে না লেখাপড়া করতে বা কোনো কাজ করতে। বিদেশ থেকে আর ডলার, জঙ্গি রাষ্ট্র, তো জঙ্গি রাষ্ট্রের কেউ যদি যাইতে চায় ভিসা পাবে ভাই? ভিসা পাবে না। দেখছেন দেশের কত বড় ক্ষতি করতেছে এই ছেলে। এর মাথায় পুরাটাই গোবর ভাই, কিচ্ছু নাই, শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। পুরা বংশটাই প্রতিশোধ নিতে গিয়া পুরা ধ্বংস হয়ে গেল। প্রতিশোধের রাজনীতি করতে যায় নিজেরাই ধ্বংস হয়ে গেল। অন্যের জন্য কুয়া খুঁতলে, অন্যের জন্য গর্ত করলে ওই গর্ততে নিজেকেই পড়তে হয়। এটা খনার বচন, যার জন্য আন্তর্জাতিক অপরাধ, হ্যাঁ এই আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল উনার হাতেই গড়া, উনি ওইখানে যায় ফাঁসলো। যার জন্য গর্ত করলো সেই নিজেই ফাঁসলো সেখানে। এটাই আল্লাহর বিধান ভাই। অন্যায় কইরা বাঁচতে পারবেন না ভাই, অন্যায় কইরা বাঁচতে পারবেন না। ওই যে হিটলারের কথা মনে আছে জানেন? একই ঘটনা ঘটছিল। হিটলারের পতনের পর ছোট ছোট বাচ্চারা হাতুড়ি নিয়ে হিটলারের, আরো অনেক ঘটনা যেভাবে আমাদের দেশে
ভাঙা হয়েছে, শুধু ভাঙা হয়েছে। কেন ভাঙছে ভাই? ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ, অন্যায় জুলুম করতে করতে এমন একটা জায়গা নিয়ে গেছিল মানুষের, যার জন্য মানুষ রাস্তায় রক্ত দিবার জন্য ঝাঁপাত করতে চায় না। অনেকে কেন শোধ করতে চায় না জানেন? জ্বালা জ্বালা। কারণ এই 24 যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে তো ওনারা পিছায়া যায়, ওনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ওই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষের ব্যবসা বন্ধ হয়ে যায় না। কারণ আপনারা যাদেরকে স্বাধীনতার বিপক্ষে বললেন তারাই তো আবার 24-এ আমাদেরকে মুক্ত করলো ফ্যাসিবাদ থেকে, এবং ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে আবার মুক্ত করলো। তার মানে পুরো ক্রেডিটটা চলে যায় এদিকে, তাই না? যার জন্য সব কিছুতে না 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 না। আর এই নায়ের রাজনীতি মানে নেগেটিভ রাজনীতি আপনাদেরকে কোথায় যে নিয়ে ঠেকাবে আপনারা নিজেরাও জানেন না। দেখেন না, ফেসবুক ইউটিউবে গেলে কত কিছু দেখতেছি আমরা। এখন সমস্ত অন্যায় কিন্তু উঠে আসতেছে। কারণ বাংলাদেশে তো ভাই এখন সাংবাদিকের অভাব নাই। কারণ বাংলাদেশের এখন সবাই সাংবাদিক। আপনার হাতে একটা মোবাইল আছে, আপনিও সাংবাদিক। কারণ কি জানেন? আপনার মুখের ভাষা না থাকুক, আপনি যদি বোবা হন কোনো অসুবিধা নাই, জাস্ট ঘটনাটা তুইলা এই ফেসবুকে ছাইরা দিবেন। এইটা নিয়েই সারা বিশ্বতে আলোচনা হইতে থাকবে। যেভাবে ফাঁসি নিয়ে সারা বিশ্বে আলোচনা হইতেছে। বিশ্বের 600 কোটি মানুষ যাই না গেছে বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার আর ওই ডাকাত কামালের বিচার হইছে, তাদেরকে ফাঁসি দিছে। পৃথিবীর 600 কোটি মানুষ যাই না গেছে। 200 পত্রিকায়, আন্তর্জাতিক 200 পত্রিকায় এই নিউজ হেডলাইন হইছে। বুঝছেন তো কোথায় গিয়া পৌঁছাইছে? এখন কিন্তু শেখ হাসিনা না, এখন শেখ হাসিনা ফাঁসির আসামি এবং অপরাধের লিস্টের 21 দিনে হত্যা করছে। 24,000 মানুষকে পঙ্গু করছে। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, এমন অবস্থা কইরা ছাড়ছে একজন স্বৈরা শাসক, যার কথা পৃথিবীর লোক যাই না গেছে। তো এখন ভারত যত রকমই নখরামি করুক, ওনাকে যদি না দেয় এটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। সারা বিশ্বের কাছে ভারতই ছোট, কারো কাছেই নত হবে না। কারণ কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন একটা সিস্টেম চালু কইরা দিয়ে যাইতাছে, সব কিছুই কিন্তু উল্টা পাল্টা বইলা বেড়ায়। নির্বাচন ঠিক মতো হবে তো, সুষ্ঠু নির্বাচন হবে তো, পাতানো নির্বাচন তো হবে না। এই ধরনের প্রশ্নগুলো যখনই করে তখনই মানুষের মনের মধ্যে ভাই একটা জিনিসই ফুইটা উঠে, এরা কি আসলে রাজনীতি বুঝে না, নাকি ইচ্ছা করে এমন করে, নাকি কারো ইশারায় এরা নাচে? এরকম প্রশ্ন চলে আসে, তাই না? যাই হোক, আমরা ওইসব প্রশ্নের মধ্যে যাইতে চাই না। শুধু ক্ষমতা হস্তান্তরের নির্বাচন না, আগামী নির্বাচনটা এক দলকে আরেক দল শুধু ক্ষমতা বুঝাই দিবে এমন কোন নির্বাচন না। আগামী নির্বাচনটা কি? আগামী নির্বাচনটা হলো যে দেশটা হয়ে গেছিল, যে দেশটা পাপে ডুইবা গেছিল, সেই দেশটা চান নাকি নতুন বাংলাদেশ চান? হ্যাঁ আর না বইলা যান। সবাই এই দেশে কয়টা লোক আর বাইরে গেছে, সবই এই দেশের ভিতরে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তার সমস্ত কর্মীরা এখন ডিমোরালাইজড হয়ে গেছে। টুক করে এসে পড়বে, 3 মাসের মধ্যে এসে পড়বে, এই সমস্ত বুলি এখন চলে গেছে। এটা হলো ওই রায়ের পরিপ্রেক্ষিতে তার দলের ভিতরের প্রভাব। তারা কিন্তু শুধুমাত্র ভোট দিতে পারে নাই তা নয়, বিগত 15 বছর একটা স্বৈরাচার সরকারই দেখেছে। সুতরাং সেখান থেকে তারা বিমুখ যে এই দল যেখান থেকে যেভাবেই দাঁড়াক আর ভোট পাবে না এই 4 কোটি লোকের। আর অন্যদিকে বাকি দুটো দল ওই 16 বছর তার ক্ষমতায় ছিল না, বিরোধী দলও ছিল না, তাদের অ্যাক্টিভিটি দেখেছে এই 17 বছর। এই 17 বছর যে তাদের অ্যাক্টিভিটি দেখেছে, সেখান থেকে বিবেচনায় নিবে যে ওই স্বৈরাচারের পতিত সরকারের পক্ষে আকারে ইঙ্গিতে কে বা কারা কিছু কথা বলে কিনা। এরকম কথা বললেও তারা তাদেরকে ভোট দিবে না। সর্বোপরি এই মৃত্যুদণ্ড হওয়ার পর এখন তার পক্ষে, এই আওয়ামী লীগের পক্ষে যে কোনো বক্তব্য রাখবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই রাখুক না কেন, ওই তরুণ ভোটারগুলো তারা হারাবে। 17 নভেম্বর 2025 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হলো পতিত সরকারের সরকার প্রধান শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন এদের বিরুদ্ধে। রায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল সাহেবের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং যেহেতু এই মামলায় আব্দুল্লাহ আল মামুন সাহেব আইজিপি রাজসাক্ষী হিসাবে
তালিকাভুক্ত হয়েছেন, সে কারণে তার শাস্তিটাকে একটু লঘু করা হয় এবং তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখানে এই রায়ের কার কি দণ্ড হলো সে বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব না, যে কতটুকু সঠিক হইল না ব্যাঠিক হইলো, কিংবা কতটুকু দেওয়া উচিত ছিল, রাজসাক্ষীর এত কম হলো কেন, এই আলাপটা করছি না। এটা হয়তো আরেকটা পর্বে করব। কিন্তু এখানে যেটা আমি আলাপ করব সেটা হলো এই, যে অনেকেই জানতে চেয়েছেন যে এই রায়ের ফলে রাজনীতিতে প্রভাব কি পড়ল, কিংবা এই আওয়ামী লীগ এর ভিতরে কি প্রভাব পড়ল। এই দুটো বিষয় খুব আলোচনার এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। তো সেই আলোকে যদিও বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে আমি বলেছি এই বিষয়ে, তথাপি আমার নিজের চ্যানেলে এই বিষয়ে কিছু কথা বলছি। প্রথম কথা হলো, আপনাদের সবাইকে চিন্তা করতে হবে এই, যে মনে হয় না বাংলাদেশের 18 কোটি লোকের কেউ কল্পনা করেছিল যে এই সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার, যিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যাবেন বলে কথা চলছে এখনো, তিনি এরকম একটা প্রভাবশালী এবং একজন দাম্ভিক নেতা বা নেত্রী, যিনি টানা 15 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি আরো এক দফা ক্ষমতায় ছিলেন, তাতে মোটামুটি 20 বছর টানা ক্ষমতায় থাকার পর উনি যে কায়দায় দেশ চালিয়েছেন সেগুলো নিয়ে আলাপ করার কিছু নাই। তার সামনে কিছুই ছিল না, শুধুই তিনি ছিলেন একেবারে কঠিন একটা অবস্থায়, যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার হুকুম ছাড়া কিছুই হতে পারে না, এবং হয়ও নাই যতক্ষণ উনি ছিলেন। হয় নাই শুধু 5ই আগস্ট, যে কারণে তাকে চলে যেতে হয়েছে। তাহলে একে মৃত্যুদণ্ড দিবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কালীন আন্তর্জাতিক আদালত অপরাধ ট্রাইব্যুনাল, এটা কেউ কল্পনাও করতে পারে নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাত্র 15 দিন, 1 মাস পার হওয়ার পরে এই যে কোনো সময় টুপ করে ঢুকে পড়বে, 3 মাসের মধ্যে চলে আসবে, আগ্রুম বাগ্রুম বহু কথা আমরা শুনেছি। ব্যক্তিগতভাবে আমি এক চুলও বিশ্বাস করিনি, কারণ সেটা আমার হিসাব। কে কি বিশ্বাস করেছে না করেছে আমি জানি, আমি এক চুল বিশ্বাস করিনি। মানে আমার কাছে যথেষ্ট, কোনো কারণ নাই বিশ্বাস করার, সোজা হিসাব। কারণ শতভাগ ক্ষমতা যে পায়ের তলায় রাইখে দাঁড়ায় ছিল, তার সত্ত্বে যখন চলে যেতে হয়েছে সে আবার টুপ করে ঢুকে পড়বে, তাহলে বা যাবে কেন? সে কারণে আমি এটা বিশ্বাস করিনি। যাই হোক, রায়ের পরে যেটা হলো কল্পনাও করতে পারি, আমার মনে স্বপ্নেও কেউ দেখেনি। এখন বাংলাদেশে যত লোকই কথা বলুক, তারা স্বপ্নেও দেখেনি বোধহয় যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পারে এই সরকারের সময়কালে আদালত। তো সেটা হওয়ার সাথে সাথে আমি নিশ্চিত করে বলে দিতে পারি 100 ভাগ ডিমোরালাইজড হয়ে গেছেন শেখ হাসিনা স্বয়ং। উনি ওনার নৈতিক সাহস অ্যাবসলুটলি হারিয়ে ফেলেছেন। কারণ উনি চলে যাওয়ার পরেও রায়ের হওয়ার 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগেও ওনার দাম্ভিকতা ছিল একই লেভেলের। সুতরাং এই রায়ের ফলে উনি ডিমোরালাইজড হয়ে গেছেন, কোনো সন্দেহ নাই, নাম্বার 1। নাম্বার 2, উনি যেখানে এখন আছেন সেখানে আরো অনেক সাথী ওনার সাথে আছে, অনেক অ্যাসোসিয়েট। আমি নিশ্চিত করে বলতে পারি তারাও ডিমোরালাইজড হয়ে গেছেন, মুখে তারা যাই বলেন না কেন। এবং তার পুত্রধন বলেছিলেন, এখনো বলছেন, সশস্ত্র লড়াই হবে, প্লাস 13 তারিখ আমাদের রায় মানে একটা দিন ধার্য করছিল এই সরকার, মানে এই আদালত, যে 13 তারিখে তারা ঘোষণা করবে রায় কবে দিবে। ওটা ছিল শুধু টেস্ট কেস, যে প্রতিক্রিয়া কি হয়। জাস্ট 0 টেস্ট কেস হয়েছে, 0 প্রতিক্রিয়া হয়েছে। কোথায় একটা টায়ার পুড়েছে, কোথায় কি হয়েছে, ইম্যাটেরিয়াল। তাদের যে যোগ্যতা, তাদের যে বৈশিষ্ট্য, ততটা কিছুই না, কোটি ভাগের 1 ভাগও না। তার মানে কি, ডিমোরালাইজড হয়ে গেছে তারা নৈতিকভাবে। যে অপকর্ম তারা করেছে, তারা যেখানে যারা আটকা পড়েছে, তাদের অনেকের ভিতরেই হয়তো বিবেক দংশন করে, কিন্তু বলতে পারে না প্রকাশ্যে। সুতরাং এই রায়ের ফলে যারা এই দেশে কয়টা লোক আর বাইরে গেছে, সবই এই দেশের ভিতরে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তার সমস্ত কর্মীরা এখন ডিমোরালাইজড হয়ে গেছে। টুক করে এসে পড়বে, 3 মাসের মধ্যে এসে পড়বে, এই সমস্ত বুলি এখন চলে গেছে। এটা হলো ওই রায়ের পরিপ্রেক্ষিতে তার দলের ভিতরের প্রভাব। এখন আসি রাজনীতিতে প্রভাব কি। আমরা দেখেছি সরকার চলে যাওয়ার পর নানান হইতে দিস হয়ে দ্যাট হয়ে তার একটা অংশ এখনো রয়ে গেছে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসাবে, যে তার দোসর।
তা আরেকটা অংশ জাতীয় পার্টি, যাকে বলা হয় যে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে গত 3টা নির্বাচনে, আলোচিত 3টা নির্বাচনে, 14, 18 এবং 24 নির্বাচনে সকল বিরোধী দল হিসেবে সে থেকে শুধু বৈধতা দিয়েছে। এবং এই বৈধতা দেওয়ার ফলে তিনি একটা সকল বিরোধী দল নামে 15 বছর ছিল এবং আয়নাঘর, বিডিআর হত্যা, সবকিছু যত রকমের অপরাধ আছে, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সবকিছু সে করেছে এবং বৈধতা নিয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি সেই দলটাও ডিমোরালাইজড হয়ে গেছে। প্লাস এই সরকার, পতিত সরকার যখন চলে গেল, তারপরে এখন যারা খুব সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আছেন তাদের অনেকেরও বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অনেক বক্তব্য তাকে ফেভার করতে দেখা গেছে। তার মুখে যাই বলুক না কেন, ইন অ্যাকশন আমরা যেটা দেখেছি, যেমন বলা হয়েছে দল নিষিদ্ধ হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে, কিংবা রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, শেখ হাসিনা গেলে সংকট হয় না, বিষয়টা এরকম। কিংবা ইউনূস সাহেব একবার পদত্যাগ করার কথা বলেছিলেন, তখন বলা হয়েছিল পদত্যাগ করে চলে যেতে পারেন, আমরা অন্য বিকল্প খুঁজে নেব। কিন্তু শেখ হাসিনার দোসর যে রাষ্ট্রপতি, তার কোনো বিকল্প পাওয়া যায় নাই বা যাচ্ছে না। এগুলা আমি দোষ গুণ আমি বিবেচনায় নিচ্ছি না, আমি জাস্ট আমার সমালোচনাটা করছি। তার মানে হচ্ছে টু সাম এক্সটেন্ট এটা ওই পতিত সরকারের পক্ষে ছিল এই সমস্ত বক্তব্যগুলো। আমি নিশ্চিত করে বলতে পারি তারাও এখন ডিমোরালাইজড হয়ে গেছে, যে কিসের ভিত্তিতে আমরা সেদিকে খেয়াল করেছিলাম। ডিমোরালাইজ হয়েছে, খুব স্বাভাবিক, এটা চিন্তা করে নাই কেউ। এরপরে আসি ভোটে কি হবে। 20 থেকে 35 বছর যাদের বয়স এখন, এই তরুণ ভোটার, তাদের সংখ্যা রাফলি 4 কোটি, যেটা আমরা জানি বা একটা জরিপ আছে। তারা কিন্তু শুধুমাত্র ভোট দিতে পারে নাই তা নয়, বিগত 15 বছর একটা স্বৈরাচার সরকারই দেখেছে। সুতরাং সেখান থেকে তারা বিমুখ, যে এই দল যেখান থেকে যেভাবেই দাঁড়াক আর ভোট পাবে না এই 4 কোটি লোকের। আর অন্যদিকে বাকি দুটো দল, ওই 16 বছর তার ক্ষমতায় ছিল না, বিরোধী দলও ছিল না, তাদের অ্যাক্টিভিটি দেখেছে এই 17 বছর। এই 17 বছর যে তাদের অ্যাক্টিভিটি দেখেছে, সেখান থেকে বিবেচনায় নিবে যে ওই স্বৈরাচারের পতিত সরকারের পক্ষে আকারে ইঙ্গিতে কে বা কারা কিছু কথা বলে কিনা। এরকম কথা বললেও তারা তাদেরকে ভোট দিবে না। সর্বোপরি এই মৃত্যুদণ্ড হওয়ার পর এখন তার পক্ষে, এই আওয়ামী লীগের পক্ষে যে কোনো বক্তব্য রাখবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই রাখুক না কেন, ওই তরুণ ভোটারগুলো তারা হারাবে, ওদের ভোটটা তারা হারাবে। তৃতীয় কথা হলো, এর ফলে এই যে সিনিয়র ভোটার যারা অতীতে ভোট দিয়েছেন, তো সিনিয়র, এই যে 1400 লোক মারা গেল এবং 20,000 লোক আহত হইল, তারা কারা? তারা কিন্তু ওই সিনিয়র ভোটার যাদের বয়স 55 থেকে 65, 70-এর কোঠায়। এই যারা আহত বা নিহত হয়েছে এই আন্দোলনে, তারা তাদের সন্তান কিংবা নাতি। সুতরাং তারা যে দলেই বিলং করুক না কেন, এবারের নির্বাচনে যদি পতিত সরকারের পক্ষে বিন্দুমাত্র পক্ষপাতিত্ব তারা দেখে, তারা যদি সেই দলের লোক হয়ে থাকে যারা বিজয় লাভ করবে, কিংবা বিরোধী দল হবে যারাই হোক না কেন, তাদেরকেও তারা ভোট দেবে বলে আমি অন্তত মনে করি না। এবং এটাই হইল এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় কার্যকর হলো, সেই কার্যকর হওয়ার পর তার রাজনৈতিক প্রভাব তার নিজের দলের মধ্যে এবং অন্য রাজনৈতিক দলের মধ্যে এবং ভোটের রাজনীতিতে। সুতরাং খুবই চিন্তা করতে হবে যে কি হতে যাচ্ছে সামনের নির্বাচন, খুব সাবধানে পা ফেলতে হবে। এবং এই তরুণ ভোটার 4 কোটি এবং যারা নিহত বা আহত হয়েছে তাদের যারা গার্জিয়ান, তারা যত বড় বয়সেরই হন না কেন, এবং তারা যত বয়সের হন, প্লাস তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে বিলং করে থাকেন, সেই দলও যদি পতিত সরকারের বিন্দুমাত্র ফেভার করে, আমার কাছে মনে হয় সেখানে তারা ভোট। এবং ভারত সরকার দায়ী, কিন্তু স্ট্যাটাসটা সে রাখতে পারেনি, যে কোনো কারণেই হোক, ভয় পেয়ে হোক বা যে কোনো কারণে হোক, সেটা সরিয়ে ফেলেছে। এদিকে ভারতের একটি টেলিভিশন মাধ্যম বলেছে যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছে তার 2 ঘন্টা আগে নাকি পাকিস্তানেও প্রায় কাছাকাছি মাত্রার ভূমিকম্প হয়েছে, এবং তাদের সন্দেহ যে পাকিস্তান কি মাটির নিচে এমন কোনো কিছুর টেস্ট করছে যেটার সাইড ইফেক্ট হিসেবে এই ভূমিকম্পটি হয়েছে। এবং বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে তার কম্পন কলকাতার কিছু অংশেও অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে সর্বশেষ আমি যে তথ্য পেয়েছি তাতে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। যাই হোক, এই যে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ব্যাপারে বেশ মঙ্গলবার গিয়েছেন, ব্যস্ত সময় কাটিয়েছেন। অজিত দোভালের সাথে তার মিটিংয়ের কথা আমি গতকাল বিস্তারিত আপনাদের বলেছি। ঢাকার কোনো মিডিয়া দেখলাম বলছে যে অজিত দোভালের সাথে মিটিংয়ে
ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এটা একটা মিথ্যাচার। ডক্টর খলিল কোনো বৈঠকেই, তিনি একাধিক বৈঠক করেছেন, কোনো বৈঠকেই শেখ হাসিনার ফেরত পাঠানো তো দূরের কথা, শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই। বরঞ্চ অজিত দোভাল ডক্টর খলিলকে বলেছে শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসনটা হয়েছে তা পৃথিবীর কোনো মানদণ্ডেই, বিচারের মানদণ্ডেই গ্রহণযোগ্য নয়, খুব স্পষ্ট করে বলে দিয়েছে। অথচ ঢাকার মিডিয়া সে বাঙ্গি চাষ করে আর ঢাকায় বসে লাফায়। এবং আমি বলেছিলাম যে আমেরিকার যিনি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গার, তিনি, অজিত দোভাল এবং ডক্টর খলিলের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ভারত এবং আমেরিকার দুইজন, অজিত দোভাল এবং সার্জিও গার, একই টোনে কথা বলেছেন। এবং এই মিটিংয়েও ডক্টর খলিল মূলত শ্রোতা ছিলেন। অজিত দোভাল তার মিটিংয়ে বলেছেন যে আমি আগেই বলেছি যে তাকে এই আইএসআই সাথে যে বাংলাদেশের ৭৭টা মিটিং হয়েছে তার একটা রিপোর্ট দিয়েছে, জঙ্গি তৎপরতার আর একটা রিপোর্ট দিয়েছে। এবং অজিত দোভাল বলেছে যে আপনাকে যে রিপোর্ট দিলাম এটা পার্ট অফ দ্য স্টোরি, এর বাইরেও আমাদের কাছে প্রচুর তথ্য আছে, সেগুলোর তালিকাও আমাদের কাছে আছে, সেগুলো আপনাকে দিলাম না। আপনাকে যতটুকু তথ্য দিয়েছি আমরা, এখন সময় বেঁধে দিয়েছে 6 ওয়ার্কিং ডেজ, 6 কার্য দিবস, মানে ছুটির দিন বাদে, এর মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা যায়, অর্থাৎ যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এবং যে তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে ডক্টর খলিলের কাছে, বাংলাদেশ সরকার যদি সেই অনুযায়ী 6 কার্য দিবসে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভারত প্রয়োজনে বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাববে। খুব স্পষ্টভাবে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা অজিত দোভাল ডক্টর খলিলকে বলেছেন। ডক্টর খলিল ডিনারে অংশগ্রহণ করেছিলেন গতকাল। আপনারা জানেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। সো ন্যাচারালি ডক্টর খলিল সভাপতিত্ব করেছেন এবং সেখানে রাতের বেলায় গতকাল একটি ডিনার হয়েছে এবং কথা ছিল সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আসবেন এবং তিনি অল্প সময়ের জন্য সেখানে এসেছিলেন। এবং তিনি ডক্টর খলিলের কাছে গিয়ে বলেন, হাউ আর ইউ স্যার। এই হাউ আর ইউ স্যার শুনে ডক্টর খলিল জিব্বায় কামড় দিয়ে ওঠেন, মানে এই ওয়াজ সারপ্রাইজ, তাকে স্যার বলছে। তখন জয়শঙ্কর বলেন যে আপনি যে জিব্বায় কামড় দিচ্ছেন, এইভাবে যদি আপনার বস একটু জিব্বায় কামড় দিয়ে লজ্জিত হতেন তাহলে সাউথ এশিয়া অনেক শান্তিপূর্ণ হতো। এই বলে তিনি ডক্টর খলিলের পিঠ চাপড়ে চলে যান। তারপরেও ভারত যথেষ্ট সম্মান দিয়েছেন। ডক্টর খলিল মনে করেন যে তার মতো একজন মানুষ, যিনি না রাজনীতিবিদ না কূটনীতিক, কিন্তু এত কিছুর পরেও, এত রিপোর্ট, এত অভিযোগ জমা দেওয়ার পরেও তাকে ভারত পর্যাপ্ত সম্মান দিয়েছেন। এইবার একটা ইন্টারেস্টিং নিউজ দিচ্ছি। আপনারা জানেন যে প্রায় আমরা শুনি যে সমুদ্র পথে পাকিস্তান থেকে পণ্য আসছে, ডিক্লেয়ার করা হচ্ছে না, তখন আমরা মনে করছি যে এটি অস্ত্র। আবার কদিন আগে শুনলাম যে এরকম পপি সিড আসছে, পাখির খাবারের মধ্যে পপির বীজ আসছে, যেটা দিয়ে বাংলাদেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পপি চাষ করা যাবে। তার মানে সেই চাষ থেকে মাদক উৎপাদন করে মাদক পাচারও করা যাবে। সর্বশেষ খবর পেলাম যে পাকিস্তান থেকে মাটির পাত্রে ঝোলা গুড় আমদানি করা হয়েছে। ঝোলা গুড় পাকিস্তান থেকে কোনোদিন বাংলাদেশে এসেছে বলে আমি অন্তত জানি না। সেই মাটির পাত্রে ঝোলা গুড়ের নামে আনা পণ্যের পরিবর্তে সেখানে আসলে মাদক ছিল এবং রিভলভার ছিল, খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভলভার ছিল, যেটা দিয়ে নাকি 1.5 কিলোমিটার পর্যন্ত গুলি করা যায়। অর্থাৎ পাকিস্তান থেকে পণ্য আমদানির নামে মাদক ও অস্ত্র পাচারের যে অভিযোগ, সেটা এখনো চলছে।
আমি জানি না ডক্টর ইউনূস বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান। এটা যে তীব্রতা কতটা ভয়ঙ্কর ছিল, যারা এই তীব্রতার মধ্যে পড়েছেন কে কোন অবস্থাতে ছিলেন বলতে পারবো না, তবে অবস্থা ভেদে এক একজনের কাছে এই বিষয়টি এক এক রকমভাবে অনুভূত হয়েছে। আমি বাথরুমে ছিলাম এই ভূমিকম্পের সময়টিতে এবং কমোটের উপর বসা ছিলাম। আমার কাছে মনে হলো যে আমার পুরো বাথরুমটি একদম উল্টে যাচ্ছিল এবং আমি ওই সময়টিতে প্রকৃতির যে প্রাকৃতিক কর্ম, ওই সময়টিতে ভূমিকম্পের কবলে পড়লে কেমন হয়, এটা ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। এটা কাউকে বলে বোঝানো যাবে না। আমি যে বাড়িটিতে থাকি, এই বাড়িটি একটা দোতলা বাড়ি, একেবারে নতুন বাড়ি। তো সঙ্গত কারণে নতুন বাড়ি হওয়ার কারণে এটি তৈরি করা হয়েছে আধুনিক প্রযুক্তি মেনে। পুরনো বাড়ি হলে এটা কি অবস্থা হতো আমি বলতে পারবো না। তো এই বাড়িটি, সাভারের এই বাড়িটি যেভাবে ডান দিকে হেলেছে, বাম দিকে হেলেছে এবং দীর্ঘ সময় ধরে যে পুরো বিল্ডিংটি ধসে পড়ার জন্য যেভাবে কেঁপেছে, কেবলই মাত্র ওই সময়টাতে আমার যে অনুভূতিটা ছিল, সেই অনুভূতিটা আমি এখন প্রকাশ করতে পারছি না। আল্লাহর অশেষ রহমত, আমার বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমার অন্যান্য সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সারা বাংলাদেশের অনেকগুলো ভবন নষ্ট হয়ে গেছে। এই যাবৎকালে পত্রপত্রিকা যে খবরগুলো আমি দেখেছি, তাতে বেশ কয়েকজন মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকগুলো পূর্তকর্ম, সরকারি যে কনস্ট্রাকশন ওয়ার্ক, সেখানে ম্যাসিভ দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে আশুলিয়াতে যে এক্সপ্রেসওয়ের কাজ চলছিল, সেই এক্সপ্রেসওয়ের যে গার্ডার অথবা একটা অংশ, সেটা ভেঙে পড়ে গেছে। আল্লাহর রহমত যে সেখানে কোনো লোকজন ছিল না। যেভাবে সেটা ভেঙেছে, যদি ওর নিচে 100 লোক থাকতো, 100 লোকেরই কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যেত। তো আমাদের দেশে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটি হবে, ভূমিকম্প হবে। আজকে 20-25 বছর ধরে আমরা বলে আসছি, শুনে আসছি, যারা এক্সপার্ট তারা বলে আসছে যে এই মুহূর্তে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে যে ভূমিকম্পের প্রবণতা, এটা মারাত্মকভাবে বেড়ে গেছে বিভিন্ন কারণে। আমাদের মাটির নিচের যে প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলো সরে গেছে। 2 নম্বর হলো যে আমাদের এই এশিয়াতে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আবহাওয়া এবং জলবায়ুর যে ভারসাম্য, সেই ভারসাম্যটা মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে গেছে, নদ নদী দূষিত হয়ে গেছে এবং বিভিন্ন এলাকাতে যেখানে নদী ছিল সেখানে বালুকাময় হয়ে গেছে। ফলে নদী ভাঙন থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এটি গত 8-10 বছর ধরে এত বেশি বেড়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে শীত। তো এই জিনিসগুলো যখন সীমার অতিক্রম করে ফেলে, ধরুন একটা সময় খুব বেশি শীত পড়ল, আপনারা তো জানেন যে শীতের সময় প্রকৃতি সংকুচিত হয়, আবার যখন গরম হয়ে গেল তখন সেটা প্রসারিত হয়ে যায়। তো এই সংকোচন এবং প্রসারণ, এর ফলে কি হলো, পৃথিবীর যে মাটি, আমাদের এই ভূপৃষ্ঠের যে মাটি বা আমাদের এই অঞ্চলের যে মাটি, সে একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। ফলে মাটির মধ্যে যে স্বাভাবিক বন্ধন, সেই বন্ধনটা থাকতেছে না, হালকা হয়ে যাচ্ছে। ফলে সামান্য একটু বৃষ্টি হলে ভূমিধস হচ্ছে, পাহাড় ধস হচ্ছে। নদীতে বর্ষাকাল আসলে স্রোত আসার সঙ্গে সঙ্গে নদী ভেঙে যাচ্ছে এবং নদীর তলদেশ ক্ষয় হয়ে যাচ্ছে অথবা তলদেশ ভরে যাচ্ছে। তো এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের এই এলাকাগুলোতে ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি
অতিবৃষ্টি অনাবৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই ভূমিকম্প যে ঝুঁকি, সেই ঝুঁকি বেড়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এত বড় একটা ভূমিকম্প হবে আমাদের আবহাওয়া বিভাগ থেকে কিন্তু বলা হয়নি। আমাদের আবহাওয়া বিভাগ কি করেছে জানি না। আমরা ব্যস্ত ছিলাম শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে, আমরা ব্যস্ত ছিলাম 32 নম্বর ভাঙা নিয়ে, আমরা ব্যস্ত ছিলাম ফাঁসির রায় এবং 32 নম্বর নিয়ে যখন সারা দেশ উত্তাল থাকবে তখন চট্টগ্রাম বন্দর কি করে বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় সেই চুক্তিগুলো সুন্দরভাবে নিরাপদে স্বাক্ষর করা নিয়ে। আমরা ব্যস্ত ছিলাম সেনাবাহিনীর যে সেনা সদরে যে প্রতি বছর একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কে দাওয়াত পেল কে পেল না, সেখানে কে যাবে কিভাবে যাবে, শিখা নির্বাণে কিভাবে রাষ্ট্রপতি দাঁড়িয়েছে, কিভাবে প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে আছে, ঠিক এই সময়টিতে প্রকৃতির এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। এবং যে কথা বলা হচ্ছে বিজ্ঞানীদের পক্ষ থেকে যে সাধারণত বড় কোনো ভূমিকম্প ঘটার আগে এরকম ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ধরুন রিক্টার স্কেলে এই আজকে যে ভূমিকম্প হয়েছে এটাকে কেউ বলছে 5.8, কেউ বলছে 5.2। তো ধরুন 5.2, কিন্তু রিক্টার স্কেলে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, 8 মাত্রার ভূমিকম্প হয়, বলেন তো কী হবে? আমাদের এর জন্য কি কোনো প্রস্তুতি আছে? সাধারণ আমাদের দেশে 1000 খানিক লোক বা 500-600 লোক যদি আগুনে পুড়ে যায়, আমরা সেটা ম্যানেজমেন্ট করার মতো দক্ষতা এখন অর্জন করতে পারিনি। মাইলস্টোন কলেজে সেই বিমান হামলা হলো এবং সেখানে ছাত্রছাত্রীরা যেভাবে আহত হলেন, আমরা তাদেরকে সেই সেবা দেওয়ার মতো দক্ষতা এখন অর্জন করতে পারিনি। তো কাজেই এই যে একটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আমরা পড়ে গিয়েছি, ভূমিকম্প ধেয়ে আসছে আমাদের দিকে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। গত বছর আপনি দেখেন এত বন্যা হয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে প্রথমে বন্যা হলো সেই উত্তরবঙ্গে, তারপরে বন্যা হলো সেই কুমিল্লা এই অঞ্চল থেকে শুরু করে যেটা আমাদের যে মধ্য অঞ্চল, তারপরে বন্যা হলো ভাটির অঞ্চলে, তিনটি বন্যা। তো এবার যে শীত, এখন পর্যন্ত দেখেন শীতের তাণ্ডব শুরু হয়নি, কিন্তু হঠাৎ করে দেখবেন যে অসময়ে যখন শীত শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, তখন প্রচণ্ড শীত শুরু হয়ে যাবে। এটা প্রকৃতির একটা বিরূপ আচরণ এবং এই আচরণ এই জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু আমরা যেটা জানি বা অনেক আগের থেকে আমরা যেটা বলে আসছি, প্রচার করে আসছি, সেটা হলো এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের দুটো অংশ রয়েছে। একটা হলো মানুষ্য সৃষ্ট, মানুষ এগুলো তৈরি করে। আমরা পাহাড় কেটে ফেলছি, বনভূমি উজাড় করে ফেলছি, আমরা নদীর তলদেশ থেকে পাথর বালু ইচ্ছা মতো তুলছি। আমাদের অনেকের নাম হয়ে গেছে বালু খেকো, অনেকের নাম হয়ে গেছে পাথর খেকো। আমরা যে জলাবদ্ধতা দূর করার জন্য যে সকল নদী নালা খাল বিল আমাদের বাংলাদেশে রয়েছে, আমরা সেইগুলোকে দখল করছি, ভরাট করে ফেলছি এবং প্রকৃতি আমাদের এই বাংলাদেশে যে 4500 নদ নদী দিয়েছিল, সেই 4500 নদ নদীর বেশিরভাগই আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের এই শহরের যে পানির রিজার্ভ ছিল, পানির লেভেল ছিল, সেই লেভেলটা আমরা নষ্ট করে ফেলেছি। সেই নষ্ট করে ফেলার ফলে আমাদের এখানে একটা সময় ঢাকা শহরে যেখানে মাত্র 100 ফিট গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন কোনো কোনো জায়গাতে 1000 ফিট নিচে গিয়েও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। ফলে কি হচ্ছে, এই যে 1000 ফিটের উপরের যে স্তরটা রয়েছে, মাটির যে স্তর রয়েছে, এই মাটির স্তরে যে স্বাভাবিক স্ট্রেন থাকা দরকার, সেই স্ট্রেনটা কিন্তু নেই, এই শক্তিমত্তা নেই। ফলে এই শক্তিমত্তা পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এই 1000 ফিট বা 2000 ফিট পর্যন্ত ভূমির যে স্ট্রেংথ শক্তিমত্তা থাকা দরকার, সেই শক্তিমত্তা না থাকার কারণে এর উপরে যে সকল বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে, সেই সকল অট্টালিকা সবাই এখন দুর্বল অবস্থায় আছে এবং যে কোনো রকম একটু ঘূর্ণিঝড় হলে, একটু ঝড় বৃষ্টি হলে, অতিবৃষ্টি হলে, বন্যা হলে অথবা ভূমিকম্প হলে ভূমিধস হতে পারে, বিল্ডিং ধস হতে পারে, কাজ হয়ে যেতে পারে, আরও অনেক কিছু। এগুলো হলো মানুষ্য সৃষ্টি। অন্যদিকে যেই প্রবলেমটা হলো, প্রকৃতি অনেক সময় আল্লাহ যদি কোনো একটা জাতি গোষ্ঠীর প্রতি রাজি খুশি থাকেন,
তাহলে প্রকৃতির এই সমস্যাগুলো অটোমেটিক আল্লাহ সমাধান করে দিতে পারেন। যেমন দেখা গেল যে এই যে আমাদের পানির স্তর নেমে গেছে, এটা আল্লাহর কাছে কুন ফাইয়াকুন বলবেন, আর অমনি ওটা আবার 100 ফিট বা 50 ফিটের মধ্যে পানি চলে আসবে। এটা আল্লাহর জন্য ওয়ান্টুর বিষয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, যে সকল সমস্যা, আল্লাহ যদি মুষলধারে সঠিক সময় সঠিক বৃষ্টি দেন, কিংবা একটা বছর এমন চমৎকারভাবে একটা বন্যা দেন, যেটাকে সুষম বন্যা বলা হয়। আমরা ছোটকালে দেখতাম যে প্রতি বছর বন্যা হতো, সেই বন্যাতে বাড়ি ঘর সব কিছু ডুবে যেত। আমরা তার মধ্যেই কিন্তু জীবনকে অভ্যস্ত করে ফেলেছিলাম, ওতে আমাদের ফসল হানি হতো না। ধান, পাট, এক একটা পাট সেই যেখানে 15 ফিট 20 ফিট পর্যন্ত দেখা গেল এক একটা পাট লম্বা হয়ে যেত। পানি বাড়ছে, পাট বাড়ছে, পানি বাড়ছে, ধানের উচ্চতা বাড়ছে। কখনোই বন্যা আমাদের জীবনে, বাঙালির জীবনে সমস্যা হয়নি। কিন্তু অলানা ছাড়েন, আমাদের কোনো প্রস্তুতি নেই, কিন্তু হঠাৎ করে যদি বন্যা চলে আসে, যে বন্যা অ্যাজ ইউজুয়াল না, সেই বন্যাই আমাদেরকে শেষ করে দেয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। তো আল্লাহ অনেক কিছু করতে পারেন। তো আল্লাহ এই যে একটা মানুষের জীবনে নিয়ামত দান করেন, একটা জাতির জীবনে নিয়ামত দান করেন, এবং একটা জাতিকে সব দিক থেকে নিরাপদ করেন, ধন ও সম্পত্তি পরিপূর্ণ করে দেন, যখন সেই জাতির মানুষ কৃতজ্ঞ হয়, ধর্মপরায়ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট না করে, বান্দার হক নষ্ট না করে, এবং কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে সবসময় আম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস, তার প্রতি যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের উপর তারা সন্তুষ্ট থাকে। কিন্তু আমরা কোন অবস্থার মধ্যে পড়েছি? সারা বাংলাদেশ তছনছ হয়ে যাক, সুদ আমাকে খেতে হবেই। সারা বাংলাদেশ তছনছ হয়ে যাক, আমার প্রভুদেরকে আমার দেশের সম্পদ তুলে দিতে হবে। সারা দেশ তছনছ হয়ে যাক, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে অর্থবিত্ত শ্রম, অর্থবিত্ত শ্রম, ঘাম, সব কিছু চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, বাংলাদেশ থেকে পাচার করে সুইজারল্যান্ডের ব্যাংকে, ফ্রান্সের ব্যাংকে, আমেরিকার ব্যাংকে আমাদেরকে জমা রাখতে হবে। আমাদেরকে এমন কাজ করতে হবে যে আমরা কাজ করব না, পায়ের উপর পা তুলে থাকবো, অন্যেরা পরিশ্রম করবে, আমরা চুরি করব। এই যে মন মানসিকতা, অন্যের ঘরের স্ত্রী, অন্যের ঘরের কন্যা, অন্যের ঘরের সহায় সম্পত্তি কী করে তছনছ করা যায়, কী করে দখল করা যায়, এই চিন্তায় আমাদের দেশের যে মানুষগুলো, সেই মানুষগুলো প্রতিটা মুহূর্তে তাদের মস্তিষ্ককে যেভাবে কাজে লাগাচ্ছেন, তার ফলে কি হলো, আল্লাহর গজব আমাদের জন্য কিন্তু রীতিমতো অনিবার্য হয়ে পড়েছে। আমরা সৎ চিন্তা করতে পারছি না, সৎ কাজ করতে পারছি না, ভালো যারা কাজ করছে, ভালো মানুষদেরকে আমরা চিনছি না। আমাদের কাছে মন্দ মানুষ, যারা অশ্লীল শব্দ বলে, গালাগাল করে, যারা সেই পায়ুষ কাম করে, সমকামিতা, লেসবিয়ান, আমরা তাদেরকে আমাদের নেতা বানিয়ে ফেলেছি। আমরা কখনো কোনো অবস্থাতেই শিক্ষিত, সজ্জন, জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক এই মানুষদেরকে আমরা পছন্দ করছি না। যারা যত বেহায়াপনা করতে পারছে, যারা যত উলঙ্গপনা করতে পারছে, যারা যত অশ্লীলতা দেখাতে পারছে, যারা যত অসৎ হতে পারছে, যারা যত মুনাফিকি করতে পারছে, যারা যত অন্যের ধনসম্পদ হরণের জন্য দক্ষতা দেখাতে পারছে, আমরা তাদেরকে নেতা বানাচ্ছি। অথচ সব ধর্ম, কেবলমাত্র ইসলাম নয়, সব ধর্ম যে কথাটি বলে সেটি হলো শাসক হতে হবে উত্তম দার্শনিক, শাসক হতে হবে উত্তম চরিত্রের, শাসক হতে হবে আপনাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং শ্রেষ্ঠতম মানুষ। 1000 বা 1 লাখ মানুষ একত্র করলে একটা মানুষের যে গুণাবলীগুলো হয়, একজন শাসকের ঠিক ওই রকম গুণাবলী হবে। তিনি হবেন একটি প্রতিষ্ঠান, লক্ষ মানুষের সে সমন্বিত চিন্তা, সমন্বিত কর্ম, সমন্বিত উদ্যোগ একজন নেতার মধ্যে থাকবে। বুকে হাত দিয়ে বলেন তো, এই বাংলায় এই মুহূর্তে আপনি যাকে নেতা বানছেন তার মধ্যে কি সেই গুণাবলী আছে? বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যাকে নেতা বানছেন, আপনার প্রিয় কন্যাকে 24 ঘন্টার জন্য তার কাছে বন্ধক রাখার মতো দুঃসাহস আপনার আছে? আপনার সারা জীবনের অর্থ
আপনি জাস্ট গুনবেন না, না গুনে একটা কাগজের মধ্যে রেখে বা একটা ভাণ্ডের মধ্যে রেখে আপনার নেতার কাছে আমানত রেখে যাবেন যে আমি 1 বছর পরে এসে নিয়ে যাব। অথচ এই মানুষগুলো 70-এর দশকে আমাদের গ্রামে ছিল। গ্রামের মুরব্বী, গ্রামের মাতুব্বর, গ্রামের সৎ মানুষ আমাদের সেই পাড়া প্রতিবেশী এসে তাদের কাছে স্বর্ণ রেখে যেতেন, টাকা রেখে যেতেন, কোনো হিসাবপত্র কিছু নাই, যেভাবে রেখে যেতেন অনেক দিন পরে সেভাবেই পেতেন। এমনকি তিনি লিখে যেতে গিয়েছেন যে আমি মরে গেলে আমার সন্তানরা এই জিনিসগুলো অমুক অমুক জায়গাতে পৌঁছে দেবে। এটা তো আমাদের এই বাংলাদেশে 70-এর দশকে আমি নিজে দেখেছি। কিন্তু এটা এখন এমন হলো কেন? আমরা কেন এখন গুন্ডাকে নিজেদের রাজা বানাচ্ছি? চোরকে আমরা কেন নিজেদের নেতা বানাচ্ছি? আমরা কেন একজন ধর্ষণকারী, একজন পাপিষ্ঠ, একজন সমকামী সাপোর্টার, তাকে আমরা আমাদের আমির বানাচ্ছি? বিশ্বাস করেন আল্লাহর গজব আসবে না তো কি আসবে বলেন তো? যারা সেই কওমে লুতের মতো নিজেরা সমকামী, এবং বাংলাদেশ যেন একটা সমকামী রাষ্ট্র হয়, এই জন্য যারা কাজ করে যাচ্ছে আমরা তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছি, আমরা তাদেরকে ভাগ্য বিধাতা বানাচ্ছি, তারা আমাদেরকে ক্ষমতায় বসাবে, তারা আমাদেরকে ক্ষমতা দিবে, এই জন্য তাদের কাছে মাথা নোয়াচ্ছি আল্লাহর পরিবর্তে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম আমার ইমানকে মুক্ত